আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের নৌ কমান্ডার নিহত। ইসরায়েলের পরমাণু স্থাপনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আমেরিকার দখলের আশঙ্কায় খার্ক দ্বীপের নিরাপত্তা জোরদার করেছে ইরান। আলোচনার অনুরোধকে ওয়াশিংটনের পরাজয় বলছে তেহরান। পাকিস্তান বলছে আমেরিকার 15 শর্ত বিবেচনা করছে ইরান। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। একদিকে আলোচনার কথা, অন্যদিকে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও আমেরিকা। তাদের সবশেষ হামলায় নিহত হয়েছেন ইরানের নৌ কমান্ডার আলী রেজা, যিনি হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর রাখার দায়িত্বে ছিলেন। অনেকেই বলছেন আরও এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় তেহরান আরও বেপরোয়া হতে পারে। ২৭তম দিনে গড়িয়েছে আমেরিকা এবং ইসরায়েল সংঘাত। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা এবং কমান্ডারকে হত্যা করে চলেছে আমেরিকা ইসরায়েল। বিমান হামলায় এবার হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ কমান্ডার আলী রেজাকে হারিয়েছে ইরান। আলী রাজা নৌবাহিনীর দায়িত্ব নেন ২০১৮ সালের আগস্ট মাসে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের নৌবাহিনী যে আক্রমণাত্মক হামলা চালাতে শুরু করে তার নেতৃত্বে ছিলেন তিনি। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো এবং হরমুজে ইরানের শত্রুপক্ষের বিরুদ্ধে লাগাতার হামলা চালান আলী রেজা। গণমাধ্যমগুলো বলছে এই হত্যাকাণ্ড যুদ্ধের চতুর্থ সপ্তাহে একটি নতুন মোড় আনতে পারে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দেয় তারা ইরানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামলায় ইরানের বেশ কিছু কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও দক্ষিণ ইরানের সিরাজ শহরে এক হামলায় 2 কিশোর সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এদিকে মুখে আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্য ঘিরে নানা পরিকল্পনা সাজাচ্ছে আমেরিকা। দেশটির সেনাবাহিনীর কয়েক হাজার সেনাকে এই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে সমঝোতার কথা বলে সময় ক্ষেপণ করছেন ট্রাম্প। এমনকি ইরান শর্ত না মানলে বড় হামলার হুমকিও দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ইসরায়েলের সামরিক ও পরমাণু অবকাঠামো সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিপরীতে ইরাক, কুয়েত, আরব আমিরাত এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 24 ঘণ্টায় জর্ডানের আকাশে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলের বিরুদ্ধে ৮২তম ধাপের বড় অভিযান শুরু করেছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে তাদের মূল লক্ষ্য ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ডেড সির দক্ষিণে থাকা পরমাণু অবকাঠামো। এছাড়া হাইফা ও দিমোনা সহ অন্তত ৭০টি স্থানে মিসাইল ছোড়ার দাবি করেছে তেহরান। তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে দফায় দফায় সাইরেন বেজেছে। ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাক জুড়ে আমেরিকার বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকান নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। কুর্দিস্তানেও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। আকাশপথ বন্ধ থাকায় নাগরিকদের সড়ক পথে জর্ডান বা সৌদি আরব হয়ে সরে যেতে বলা হয়েছে। হামলা অব্যাহত আছে প্রতিবেশী দেশগুলোতেও। আরব আমিরাত জানিয়েছে তারা ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর চেষ্টা করছে। তবে আবুধাবিতে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে 2 জন নিহত হয়েছেন। কুয়েত তাদের গুরুত্বপূর্ণ এলাকায় আসা 2টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে আসা 17টি ড্রোন ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানি সেনাবাহিনীর দাবি তারা জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত এনেছে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্রের মুখে আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান পাল্টাতে বাধ্য হয়েছে। তবে সেন্টকম এসব দাবি অস্বীকার করে জানিয়েছে তাদের কোনো যুদ্ধবিমান বা সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নিতে স্থল অভিযান চালাতে পারে আমেরিকা। এমন আশঙ্কায় সেখানে ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি শুরু করেছে ইরান।
তেহরান দ্বীপটির চারপাশে ফাঁদ পেতেছে, অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছে CNN। ইরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত খার্ক দ্বীপ। দেশটির মোট রপ্তানি করা অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে এই দ্বীপটি দখল করতে পারলে আবারও হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে ইরান। এর মধ্যেই গতকাল আমেরিকার বিভিন্ন গণমাধ্যম জানায় যে ইরানে আমেরিকার সেনাবাহিনী তাদের সবচেয়ে দক্ষ এবং শক্তিশালী সেনাদের দল 82তম এয়ারবোর্ন ডিভিশনের 3000 সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই সেনারা প্যারাশুট দিয়ে যুদ্ধক্ষেত্রে নামতে পারদর্শী এবং খুব অল্প সময়ের নোটিসে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। এই খবর খার্ক দ্বীপে আমেরিকার স্থল অভিযানের আশঙ্কা আরও জোরালো করেছে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে খার্ক দ্বীপে এ ধরনের অভিযানে বিপুল সংখ্যক আমেরিকান সেনা হতাহত হওয়ার ঝুঁকি রয়েছে। ইরান এরই মধ্যে দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। CNN জানাচ্ছে খার্ক দ্বীপে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাড মোতায়েন করেছে তেহরান। এছাড়া আমেরিকান মেরিন সেনারা যেন দ্বীপটিতে অবতরণ করতে না পারে সেজন্য সৈকত জুড়ে ট্যাঙ্ক ও মাইন পুঁতে রাখা হয়েছে। নেটোর সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস CNN-কে বলেন, ইরানিরা অত্যন্ত চতুর ও নির্মম। তারা সাগরে থাকা জাহাজে এবং বিশেষ করে তাদের সার্বভৌম ভূখণ্ডে পা রাখা আমেরিকান বাহিনীর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করার সব রকম চেষ্টা করবে। এদিকে এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইরানের কোনো দ্বীপ দখলের বিরুদ্ধে শত্রুদের হুঁশিয়ার করেন। তিনি বলেন, ইরানের কোনো দ্বীপ দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। আমেরিকার প্রতিটি পদক্ষেপে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে বলেও হুমকি দেন তিনি। শুধু তাই না, তেহরানের একটি সামরিক সূত্র CNN-কে জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েল খার্ক দ্বীপ দখল বা ইরানের ভূখণ্ডে কোনো স্থল অভিযান চালালে জবাবে বাব আল মান্দেব প্রণালীতে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে। লোহিত সাগর ও এইডেন উপসাগরকে সংযোগকারী এই জলপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে শান্তি আলোচনা নিয়ে সংবাদ মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে, তবে আসল চিত্র ভিন্ন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তিনি জানান, আমেরিকার দেয়া 15টি শর্ত ইরান বিবেচনা করে দেখছে। তুর্কি ও মিশরের মতো দেশগুলো এই উদ্যোগকে সমর্থন জানাচ্ছে। অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখতে এসব দেশ সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নিয়ে ইসাকদার লিখেছেন, সংলাপ এবং কূটনীতি হচ্ছে একমাত্র পথ। এদিকে ইরানি আলোচকদের আচরণকে অদ্ভুত বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান চুক্তির জন্য কার্যত অনুনয় করছে, যদিও দেশটি জনসম্মুখে বলছে তারা শুধু প্রস্তাবটি পর্যালোচনা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেরি হওয়ার আগেই ইরানের গুরুত্ব দেওয়া উচিত, কারণ সময় পেরিয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না। নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেও নিজ থেকে আলোচনার অনুরোধ করা আমেরিকার পরাজয়ের লক্ষণ, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিভিন্ন মাধ্যমে আমেরিকা বার্তা পাঠালেও তা কোনোভাবেই মধ্যস্থতা বা আলোচনা নয়। এখন পর্যন্ত কোনো মধ্যস্থতাই হয়নি। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে আমেরিকার সাথে কোনো আলোচনা বা বোঝাপড়াই হয়নি। কিন্তু সম্প্রতি বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকা বিভিন্ন ধরনের বার্তা পাঠানো শুরু করেছে। বন্ধু দেশগুলোর মাধ্যমে দেয়া বার্তার জবাবে আমরা আমাদের অবস্থান ও প্রয়োজনীয় হুমকি পৌঁছে দিচ্ছি। এটাকে কোনো আলোচনা বা সমঝোতা বলা যায় না। এটা শুধু আমাদের মিত্রদের মাধ্যমে বার্তার আদান প্রদান। তারা আমাদের সামনে কিছু আইডিয়া তুলে ধরেছে,
হচ্ছে। আমি কিছু জায়গায় দেখছি এটাকে 15 দফা পরিকল্পনা বলা হচ্ছে, কিন্তু এগুলো আলাদা প্রস্তাবের মাধ্যমে এসেছে। যদি কোনো অবস্থানের সিদ্ধান্ত আসে তাহলে তা অবশ্যই নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের নীতি হচ্ছে প্রতিরোধ চালিয়ে যাওয়া ও দেশের সুরক্ষা দেয়া। বর্তমানে আমাদের মধ্যস্থতার কোনো ইচ্ছে নেই, আর এখন পর্যন্ত কোনো বোঝাপড়াও হয়নি। তারা তো আগে নিঃশর্ত আত্মসমর্পণ চাচ্ছিল, তাহলে এখন কেন মধ্যস্থতার কথা বলছে? আত্মসমর্পণের কথা বলে এখন আলোচনার জন্য অনুরোধ করা, তাদের শীর্ষ নেতাদের নিয়োগ দেওয়ার মানে হলো পরাজয় স্বীকার করা। আমরা যুদ্ধ বন্ধ চাই, তবে তা আমাদের নিয়মে। আমরা এটা নিশ্চিত করব যে শত্রুরা যেন শিক্ষা পায় এবং ইরানকে আবারও আক্রমণের মতো ভুল না করে। আর দ্বিতীয়ত, ইরানের জনগণের যে ক্ষতি তারা করেছে তার ক্ষতিপূরণ আদায় করা হবে। 47 বছর পর শেষ পর্যন্ত তারা আমাদের বাধ্য করেছে হরমুজে আমাদের শক্তি ও কর্তৃত্ব প্রদর্শনে। তারা আগে কিন্তু এটা বিশ্বাস করেনি। তারা তাদের সমস্ত শক্তি এখানে জড়ো করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এমনকি যাদের শত্রু মনে করত তাদেরও সাহায্য চেয়েছে, কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি। যেখানে আমেরিকাই হরমুজ প্রণালীতে প্রবেশের সাহস করেনি, তারা ভাবলো কিভাবে যে অন্য দেশগুলো তা করবে। আমরা সব দেশকে বলছি, তারা যদি বাহিনী পাঠায় তাহলে উত্তেজনা ও জটিলতা আরো বাড়বে। হরমুজ পুরোপুরি বন্ধ নয়, তা শুধু শত্রুদের জন্য প্রযোজ্য, আর যুদ্ধে এটা স্বাভাবিক। শত্রুদের জাহাজ পার হতে দেওয়ার কোনো কারণই নেই। আমরা যাদেরকে বন্ধু দেশ বলছি তাদের জাহাজের জন্য আমাদের বাহিনী নিরাপদ পথ করে দিচ্ছে। চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত, বাংলাদেশের জাহাজও কয়েকদিন আগে অতিক্রম করেছে। এইসব দেশ আমাদের সাথে সমন্বয় করছে এবং যুদ্ধের পর ভবিষ্যতেও তা বহাল থাকবে। এই অঞ্চলের দেশগুলোর প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো আমেরিকার কাছ থেকে দূরত্ব বজায় রাখা। ইরান যুদ্ধ থামাতে যখন পাকিস্তান, মিশর ও তুর্কির মতো দেশগুলো সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই পথ রুদ্ধ করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। দেশটির সাবেক মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি তেল আবিবের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। তার দাবি, আমেরিকা ও ইরানের মধ্যে যে কোনো সফল আলোচনা ব্যর্থ করতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেই এক রহস্যময় কূটনৈতিক লড়াই চলছে। এই লড়াইয়ের উদ্দেশ্য নিজ নিজ সম্মান বজায় রেখে যুদ্ধ বন্ধের পাশাপাশি দাবি আদায় করে নেয়া। এ লক্ষ্য বাস্তবায়নে পাকিস্তান, মিশর ও তুর্কির সহায়তায় পরোক্ষ আলোচনায় যুক্ত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। তবে এই আলোচনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টার অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে। ইসরায়েলের সাবেক নেগোসিয়েটর বা আলোচক ড্যানিয়েল লেভি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে যে কোনো সফল আলোচনা ব্যর্থ করার পেছনে ইসরায়েল একটি স্থায়ী বাধা হিসেবে কাজ করছে। One of the things Israel has effectively done for its own purposes thus far is to try to create a bar for necessary conditions and outcomes in negotiations between the US and Iran. লেভি আরও মনে করিয়ে দেন, ওবামা প্রশাসনের সময় যখন পরমাণু চুক্তি বা JCPOA সফল হয়েছিল, তখনও ইসরায়েল সেটি নস্যাৎ করতে মরিয়া হয়ে ওঠে। পরবর্তীতে ট্রাম্পের প্রথম মেয়াদে তারা সেই চুক্তি বাতিল করাতে সফল হয়। তার মতে, বর্তমানে ট্রাম্প প্রশাসনে থাকা কট্টরপন্থী বা নিও কনজারভেটিভ গোষ্ঠীগুলো একই পথে হাঁটছে। Israel, not just Israel, by the way, there is a cohort, of course, we must not deny American agency. There's a cohort, neoconservatives, hawks inside the US administration who have also pushed a maximalist position. You have to also factor in that the American team is deeply unqualified. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তার একটি বিশেষ প্রতিনিধি দল ইরানের সাথে যোগাযোগ রাখছে। এই দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জামাতা জ্যারেড কুশনারের মতো প্রভাবশালীরা রয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে তার কাছে অনুনয় বিনয় করছে। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। Talking with Americans anymore would be, on our agenda anymore. ড্যানিয়েল লেভি ট্রাম্পের মধ্যস্থতাকারী দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কুশনার এবং উইটকফের টিম গাজায় শান্তি আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ গাজার 60% এলাকা এখনও ইসরায়েলি দখলে এবং সেখানে প্রতিদিন ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন। The team of Witkoff and Kushner are fail in terms of their negotiations. Some people point to Gaza as being a success.
Gaza is still 60% occupied by Israel. Gaza is still a place where Israel conducts military actions and kills Palestinians. এ সময় লেভি বিশ্ব অর্থনীতির ওপর ইরান যুদ্ধের প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে তেহরান কাউকে ছেড়ে কথা বলবে না, আর এর মারাত্মক প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে। তিনি মনে করেন এই প্রভাব কাটিয়ে উঠতে অনেক দীর্ঘ সময় লাগতে পারে। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানির উচ্চ মূল্য সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA সতর্ক করেছে, এই উত্তেজনা প্রশমিত না হলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। পাকিস্তান ও অন্যান্য মুসলিম দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের কথা বললেও বর্তমান পরিস্থিতি বলছে কূটনীতি আর হুমকির এই লড়াইয়ে সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ গোটা বিশ্বে জ্বালানির সংকট ডেকে এনেছে। দাম বাড়িয়ে জরুরি মজুদ থেকে জ্বালানি ছেড়েছে কোনো কোনো দেশ। এছাড়া কর্মঘণ্টা কমানো, বাড়তি ছুটি বা রেশনিং এর মতো ব্যবস্থাও হয়েছে এশিয়ার দেশে দেশে। ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপিন্সে জ্বালানির লাইন আরও লম্বা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বা বন্ধ হচ্ছে অনেক পেশা। ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর ঘটনা শকওয়েভ তৈরি করে পুরো বিশ্বে। ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের তেল গ্যাস সমৃদ্ধ দেশগুলোর উৎপাদন কমে এসেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সরবরাহ। হরমুজ দিয়ে যে তেল গ্যাস রপ্তানি হয় তার 90% গন্তব্য এশিয়ার দেশগুলো। তাই কঠিন বাস্তবতার মুখোমুখি এসব দেশ। মঙ্গলবার দেশজুড়ে জ্বালানি জরুরি অবস্থা জারি করে ইরান থেকে 7000 কিলোমিটার দূরের দেশ ফিলিপিন্স। ছোট যানবাহন চালকরা বলছেন, জ্বালানির সংকটে তাদের দৈনিক আয় কমে এসেছে। আগে 1000 থেকে 1200 পেসো পেলেও 12 ঘন্টা কাজ করে এখন মাত্র 200 থেকে 500 পেসো আয় করতে পারছেন তারা। বাড়তি ভাড়া, জ্বালানির চড়া মূল্য আর তীব্র সংকটে কোনো আয় করতে পারছেন না এমন মানুষও রয়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের চরম হতাশায় ভেঙে পড়েছেন তারা। উৎপাদন, মৎস্য, কৃষি খাতও ধুঁকছে। ফিলিপিন্সের বিভিন্ন খাতে ধর্মঘটের ডাক দিচ্ছেন শ্রমিকরা। জ্বালানির সংকটে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে থাইল্যান্ড। গরমের সাশ্রয়ের অভ্যাস গড়ে তুলতে নিউজ প্রেজেন্টাররা ব্লেজার ব্যবহার বাদ দিচ্ছেন। এসব অভ্যাসে জ্বালানির সংকট দূর না হলেও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়াকে উৎসাহ দিতেই এই পদক্ষেপ বলে জানান তারা। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা 26 ডিগ্রির নিচে না নামাতে দেয়া হয়েছে নির্দেশনা। সরকারের সব সংস্থার উপর জারি হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ। কয়েকদিন আগেই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কানরা বলছেন, আগে জ্বালানি থাকলেও অর্থ ছিল না, এখন কেনার মতো জ্বালানি পাচ্ছেন না তারা। এরই মধ্যে সরকার প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি জ্বালানি রেশনের পদক্ষেপ নিয়েছে। তবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জ্বালানি। ব্যক্তিগত গাড়ির জন্য বিকল্প জ্বালানি নীতি নিয়েছে গৃহযুদ্ধ জর্জরিত মিয়ানমার। বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গভীর সংকটে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। মধ্যপ্রাচ্যে থাকা 1 কোটির বেশি ভারতীয় সরাসরি যুদ্ধের কবলে পড়েছেন। এর বাইরে জ্বালানি সংকটে জর্জরিত দেশটি। ঘর ও কারখানা সব জায়গাতেই তীব্র হয়ে উঠেছে গ্যাসের সংকট। বন্ধ হচ্ছে কলকারখানার উৎপাদন, রেস্টুরেন্ট। নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটে সিরামিক শিল্প প্রায় বন্ধের পথে। এই খাতের 4 লাখের বেশি শ্রমিক চরম অনিশ্চয়তায় পড়েছেন। ভারতের প্রায় 60% গ্যাস আমদানি করা হয়, যার 90% চলাচল করে হরমুজ হয়ে। গ্যাসের সংকটে বাণিজ্য নগরী মুম্বাইয়ের 5 ভাগের 1 ভাগ হোটেল, রেস্টুরেন্ট বন্ধ। গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি। তীব্র রূপ নিচ্ছে জন অসন্তোষ। এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ায় গ্যাস ব্যবহার করে মরদেহ পোড়ানোর প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে। এই সংকটে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন বিরোধীরাও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালী শুধুমাত্র শত্রু দেশগুলোর জন্য বন্ধ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, চায়না, ভারত ও বাংলাদেশের মতো দেশগুলো ইরানের সাথে সমন্বয় করে গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দিচ্ছে। জাতিসংঘের হিসাবে যুদ্ধের কারণে হরমুজ বন্ধ থাকায় 2500-এর মতো বাণিজ্যিক জাহাজ ও 20,000-এর বেশি নাবিক আটকা পড়েছেন।
ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে 2 থেকে 3,000 নৌযান আটকে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে ইসরায়েল ও আমেরিকার সংঘাত শুরু হয়। যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। অন্তত 18টি জলযানে হামলার ঘটনা ঘটেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ করা সংস্থাগুলো জানিয়েছে, আটকে পড়া জলযানগুলোর মধ্যে অপরিশোধিত তেল বহন করা 178টি ট্যাঙ্কারও রয়েছে। এছাড়াও এসব জলযানে থাকা 20,000-এর মতো মানুষ অচলাবস্থার শিকার। খাবার, পানি সংকট সহ মানসিক ক্লান্তি ও অবসন্নতায় ভুগছেন তারা। এর মধ্যেই বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শুধু শত্রুদের জন্য বন্ধ রয়েছে হরমুজ, যা যুদ্ধ পরিস্থিতিতে খুবই স্বাভাবিক। এর মধ্যেও বন্ধু দেশগুলোর জাহাজ হরমুজ পাড়ি দিচ্ছে বলে জানান আরাগচি। তিনি জানান, অনেক জাহাজ মালিক ও দেশ তেহরানের সাথে যোগাযোগ করছে। বন্ধু দেশ ও অন্যান্য কারণ বিবেচনায় তাদের নিরাপদে পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে ইরানের বাহিনী। এর মধ্যে চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশও রয়েছে বলে জানান আরাগচি। তেহরানের সাথে সমন্বয়ের এই ধারা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি। হরমুজ পুরোপুরি বন্ধ নয়, তা শুধু শত্রুদের জন্য প্রযোজ্য, আর যুদ্ধে এটা স্বাভাবিক। শত্রুদের জাহাজ পার হতে দেওয়ার কোনো কারণই নেই। আমরা যাদেরকে বন্ধু দেশ বলছি তাদের জাহাজের জন্য আমাদের বাহিনী নিরাপদ পথ করে দিচ্ছে। চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত, বাংলাদেশের জাহাজও কয়েকদিন আগে অতিক্রম করেছে। এসব দেশ আমাদের সাথে সমন্বয় করছে এবং যুদ্ধের পর ভবিষ্যতেও তা বহাল থাকবে। তবে আমেরিকা, ইসরায়েল, তাদের মিত্র ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা রাখা কয়েকটি উপসাগরীয় দেশ স্বাভাবিকভাবেই এই সুযোগ পাবে না বলে মন্তব্য করেন তিনি। এই সপ্তাহেই আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি জাহাজের গতিপথ বলপূর্বক পরিবর্তন করে আইআরজিসি। ইরান হরমুজ পুরোপুরি বন্ধ নয় জানালেও জাহাজ মালিক ও কোম্পানিগুলো নিরাপত্তার ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করছে। বিশ্বের 20 ভাগ তেল সরবরাহ করা গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল 95% নেমে এসেছে। দৈনিক গড়ে 120টির পরিবর্তে যুদ্ধ শুরুর প্রায় 1 মাসে মাত্র 155টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। ফলে 90% পর্যন্ত বেড়েছে জ্বালানির দাম। সবশেষ বুধবার মাত্র 2টি জাহাজ জলপথটি পাড়ি দেওয়ার তথ্য রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা বজায় রাখতে ড্রোন পাঠিয়েছে রাশিয়া। শুধু তাই না, ঔষধ ও খাদ্যশস্যের একটি বড় চালানো ইরানে পাঠানোর প্রস্তুতি চলছে। আমেরিকার গোয়েন্দা তথ্যের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করে আসছে। সম্প্রতি তেহরানের পক্ষে সমর্থন আরও জোরালো করেছে ক্রেমলিন। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধের ময়দানে সামরিক সক্ষমতা বজায় রাখতে ইরানকে অত্যাধুনিক ড্রোন পাঠিয়েছে মস্কো। পশ্চিমা গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দুই কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরু হওয়ার কয়েকদিন পরেই ড্রোন সরবরাহের বিষয়ে গোপন আলোচনা শুরু করে মস্কো ও তেহরান। মার্চের শুরু থেকে এই ড্রোন সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ মাসের শেষ নাগাদ তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শুধু ড্রোনই না, চলমান যুদ্ধের মধ্যে ইরানকে ওষুধ ও খাদ্যশস্য পাঠিয়েও সহায়তা করছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মস্কো এই পদক্ষেপ নিয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়া ইরানকে গেরান 2 মডেলের ড্রোন পাঠাতে পারে, যা মূলত ইরানের শাহেদ 136-এর উন্নত রাশিয়ান সংস্করণ। এই ড্রোন তেহরানের হাতে পৌঁছালে তা আমেরিকান ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে পশ্চিমা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে ইরান রাশিয়ার কাছে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও মস্কো তা নাকচ করে দিয়েছে। ক্রেমলিন মনে করছে এই পদক্ষেপ আমেরিকার সাথে উত্তেজনা চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। তবে গত ডিসেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে 500টি ভার্বা লঞ্চ ইউনিট এবং 2500 ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে রাজি হয়েছে বলেও উঠে এসেছে ওই প্রতিবেদনে। এর আগে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করলেও এবারে প্রথম ইরানকে রাশিয়ার সরাসরি সামরিক সহায়তার প্রমাণ মিলল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। Подтверждал это на деле и, собственно, до последней минуты, до начала боевых действий. সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ নিয়ে বিরোধী দলের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নতুন করে আমেরিকার সামরিক তৎপরতাকে বেপরোয়া ও অবৈধ আখ্যা দিয়ে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেসের প্রগতিশীল ডেমোক্র্যাটরা। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন নতুন কিছু নয়, কিন্তু ইরান যুদ্ধের আবহে এই বিভেদ নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বেপরোয়া ইরান যুদ্ধে জড়িয়েছেন বলে তার বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়েছেন ডেমোক্র্যাটদের একটি প্রগতিশীল অংশ। স্থানীয় সময় বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাস এই অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনে প্রোগ্রেসিভ ককাসের ডেপুটি চেয়ার গ্রেগ ক্যাসার অত্যন্ত কড়া ভাষায় প্রেসিডেন্টের সমালোচনা করেন। আইন প্রণেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আমেরিকাকে এক ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা বের হওয়ার পথ নেই। Trump, Musk, and Republicans in Congress told us we were too short on money. ট্রাম্প এবং রিপাবলিকানরা আমাদের বোঝালেন যে সরকারের কাছে টাকা নেই, আর তাই তারা ক্যান্সার গবেষণা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বাজেট কাটছাট করলেন। অথচ এখন সেই প্রশাসনই নিজেদের পছন্দের যুদ্ধের জন্য $200 বিলিয়ন দাবি করছে। এই বেপরোয়া ও অবৈধ যুদ্ধের জন্য আর একটি পয়সাও নয়। এই যুদ্ধ কাউকে নিরাপদ করছে না। After disasters, they cut funding for 17 million Americans. প্রমীলা জয়পাল এবং ইলহান ওমরের মতো প্রভাবশালী রাজনীতিবিদরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা যুদ্ধের ব্যয়ের সাথে দেশের অভ্যন্তরীণ সংকটের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। American people do not want and that will waste hundreds of billions of dollars of taxpayer money. এটি কোনো প্রমোদ ভ্রমণ বা ছোটখাটো সফর নয়, এটি পুরো দস্তুর একটি যুদ্ধ। যুদ্ধের জন্য চাওয়া $200 বিলিয়ন দিয়ে 100 মিলিয়ন নাগরিকের চিকিৎসা ঋণ মওকুফ করা সম্ভব, অথবা দেশের প্রতিটি শিশুর জন্য আগামী 20 বছর বিনামূল্যে দুপুরের খাবারের নিশ্চয়তা দেয়া যায় এতে। A war that completely undermines America's stability and ability to lead the world towards peace. ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান সিডনি ক্যামলেজার ডাফ অভিযোগ করেন, গ্যাসের দাম গ্যালন প্রতি $6 ছাড়িয়ে যাচ্ছে। সাধারণ আমেরিকানরা ট্রাম্পের ব্যর্থ পররাষ্ট্রনীতির খেসারত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল 1 এর ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।